নমস্কার বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আসবে নতুন বছরের নতুন সূর্য 2026। তার ঠিক দুদিন আগে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম সদল বলে। দেখুন, চারিদিকে কুয়াশায় ঘেরা। আমি রয়েছি কামারপুকুর। এই দেখুন, মনে হচ্ছে ভোর 6টা 6:30 বাজে, কিন্তু না, প্রায় 12টা বেজে গেছে। না, আমাদের নয়, গাড়ি আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছিল, তাই আমাদের যেতেও দেরি হলো। যাই হোক, আমরা সবাই মিলে, আমি, আমার ছোটো শালা, তার বউ, আমার বড় শালার বউ, সবাই মিলে, তাদের ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার ছেলে, সবাই মিলে খুব আনন্দ করে আমরা এগিয়ে চললাম। কোন দিকে? ওয়েট করুন, সব বলছি, তবে স্কিপ করবেন না। দারুণ একটা ব্লগ আসছে। অঞ্জলি গাঙ্গুলি ক্রিয়েশন বছরের শেষ দিনে আপনাদের একটি সুন্দর ব্লগ উপহার দিচ্ছে। এরপরে গল্প তো আসবেই। আমরা যাচ্ছি বিষ্ণুপুর। খুব সুন্দর আবহাওয়া, মাঝে মাঝে সূর্য মামা উঁকিঝুঁকি মারছে। আমাদের গাড়িটা এসে দাঁড়ালো একটি জায়গায়। আমি লোভ সামলাতে না পেরে চারিদিকটা ক্যামেরা বন্দি করলাম। কি সুন্দর দেখুন, নিস্তব্ধ জায়গা। তার হঠাৎ দেখতে পেলাম অপূর্ব হোটেল, অপূর্ব লোকেশানে অপূর্ব হোটেল। বৌদি সকালবেলা ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছিল। তারপরে ঘন্টাকেই 40-45 মিনিট চলার পর এই অপূর্ব সুন্দর হোটেলে, অপূর্ব সুন্দর জায়গায়, রোদ মাখা সকালে শীতের আমরা খেতে বসলাম ব্রেকফাস্ট। সেই সুযোগে আমি একটু নিজেকে প্রকৃতির সাথে মিশিয়ে নিলাম। এত সুন্দর প্রকৃতিকে কে না ভালোবেসে ফেলে বলুন? সবাই ভালোবাসে প্রকৃতিকে, তাই দু চোখ ভরে এই প্রকৃতিকে দেখছিলাম। ডাক্তাররা বলে সবুজের দিকে তাকিয়ে থাকলে নাকি চোখ সুন্দর হয়, চোখ পরিষ্কার হয়। তাই সবুজের দিকে তাকিয়ে থাকতে থাকতে অবুঝ পেটটি যন্ত্রণা দিতে শুরু করলো। তাই খেতে বসে পড়লাম। গরম গরম কচুরি আর কাবলি ছোলা, দারুণ দারুণ টেস্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে দারুণ আনন্দ লাগছিল, বেশ উপভোগ করছিলাম শীতটাকে। উফ, আবার একটি বছর পর আবার যদি এরকম একটি সময় আসে, পাবো কিনা জানি না, তাই এই সুযোগটাই কাজে লাগালাম। গরম গরম কচুরি, কাবলি ছোলা, তার সাথে চাটনি, দারুণ জমে গেছিল। আপনারাও যদি আসেন, এই বিষ্ণুপুর যাওয়ার পথে এই অপূর্ব হোটেলটি দেখতে পাবেন। খাওয়া দাওয়া যেরকমই হোক, কিন্তু এত সুন্দর অ্যারেঞ্জমেন্টটা দারুণ লাগছিল। চারিদিকটা দেখতে দেখতে, বেশ গল্প করতে করতে সব সুখ দুঃখ সব বাড়িতে ফেলে এসেছি। আজকে কোনো দুঃখের কথাই নেই, শুধু আনন্দ আর আনন্দ। ব্যাস চললাম। এইবার যে পথ দিয়ে আমরা যাচ্ছি, দুধারটা দেখুন। বলতে পারবেন এটা কোন ফরেস্ট? ঠিকই ধরেছেন, এটা জয়পুর ফরেস্ট। শোনা যায় এই জয়পুর ফরেস্টের ওই প্রান্ত হচ্ছে ঝাড়খণ্ড। মানে ভাবুন কত বড় ফরেস্ট। কিছুদিন আগে কাগজে বেরিয়েছিল একজন লিপার্ড, মানে একটি লিপার্ড বেরিয়ে এসেছিল রাস্তার উপর, খাবারের সন্ধানে হয়তো, যাই না। তা যাই হোক, আমরা সেই পথ দিয়েই ছুটে চলেছে আমাদের রথ। সত্যি মুহূর্তে গাইতে ইচ্ছে করছে, এই পথেই জীবন, এই পথেই মরণ আমাদের, সব কিছু পথের বুকেই। সত্যি কি না চায় এই পথেই বেরিয়ে পড়তে। আনন্দই আলাদা, সবাই যেন শিশু হয়ে যায়। সত্যি কি অপূর্ব লাগছিল যে চারিদিকটা, ভাব মানে না দেখলে বিশ্বাস করা যায় না। রাস্তাঘাটও তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। সাঁ সাঁ করে ছুটছিল আমাদের রথ, আর তার সাথে আমার ছেলে গানে মশগুল হয়েছিল। খুব খুব গান বাজছিল, কিন্তু কপিরাইট পড়ে যাবে বলে আমি গানগুলি মিউট করে দিয়েছি। দারুণ লাগছে, দেখুন পিছন দিকটা
শুধু বন আর বন, বন আর বন। প্রায় 20 থেকে 25 মিনিট লেগেছিল আমাদের বনটা পার হতে। কতুলপুর পেরিয়ে গেলেই এই জয়পুর ফরেস্টটা পড়ে। জয়পুর ফরেস্টটা শেষ হওয়ার কিছু পরেই বিষ্ণুপুর পড়ে। অ্যাকচুয়ালি কামারপুকুর থেকে জয়রামবাটি পড়লেই বাঁকুড়া ডিস্ট্রিক্ট শুরু হয়। যাই হোক, আমরা কাছাকাছি চলে এসেছি। আসলে আমাদের বাড়ি থেকে বেরোতে খুব দেরি হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো। তাই হাতের সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই, এবং কিছু দূর যেতে যেতেই মনে পড়ল এর আগের বার যখন আমি বিষ্ণুপুর এসেছিলাম তখন আমরা মাঝখানে দাঁড়াইনি, সোজা বেরিয়ে গেছিলাম। তারপরে অনেক অনেক মন্দির দেখতে পেয়েছিলাম, কিন্তু জানি না এবার সব মন্দির দেখা হবে কি না। তবে আমাদের লক্ষ্যটা হচ্ছে বিষ্ণুপুর মেলা, ঠিক তো? এইবার খুব কাছাকাছি চলে এসেছি। আপনার যদি আসতে হয় এই বিষ্ণুপুরে, তা আপনারা একটা কাজ করবেন, হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে সোজা গোঘাট চলে আসবেন, ওখান থেকে বাসে বিষ্ণুপুর, খুব কম সময়ের মধ্যে চলে আসবেন। এই যে বিষ্ণুপুরে আমরা পৌঁছে গেছি। এই যে বিষ্ণুপুরে রাধা মাধব মন্দির। আগেই বললাম আমরা খুব একটা তীর্থস্থান, খুব একটা স্পট আমরা দেখে যাইনি। এই মন্দিরটি দেখেছিলাম, খুব সুন্দর, এর আগেও দেখে এসেছিলাম। এটা হচ্ছে মল্ল রাজাদের সময়ের তৈরি মন্দির। অনেক ইতিহাস আছে, সেটা বলতে গেলে প্রচুর সময় লাগবে। মল্লরাজদের সাথে আর্যদের যুদ্ধ, অনেক 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 ইতিহাস। সেই মল্লরাজদের এই বীরত্বের কাহিনী, তাদের মন্দির, প্রতিষ্ঠিত মন্দির, যেখানে বিরাজ করছে রাধা মাধব। কি সুন্দর কাজ দেখুন, অপূর্ব কাজ। শুধু মন্দিরটি রক্ষণাবেক্ষণ যদি আরেকটু সুন্দর করে করা যায়। এসব তো ইতিহাস, একে সুন্দর রাখাই উচিত। এই যে রাধা মাধবের মূর্তি, আরও পরিষ্কার করে রাধা মাধবের ছবি আপনাদের দেখাবো। এটা হচ্ছে নদের নিমাই নিতাই। এবার চেষ্টা করছি, দেখুন গুহাগুলি করেছে, গুহাগুলি ঢুকছি, দেখি কোনো মানে কতটা গভীরতা। দেখলাম ছোটো ছোটো গুহা করে রেখেছে, কারণ কি জানি না। এই যে চারিদিকটা ঘুরছি মন্দিরের, কত বছর, হাজার হাজার বছর আগে, তবে সুন্দর পার্কটা করে দিয়েছে। এখানে শীতকালে এসে কত কিছু করা যায়, গল্প, চড়ুইভাতি, আনন্দ, তার অনেক সময় কেটে যায় শুধু এখানে বসে থাকতে। এবারে দেখি চেষ্টা করে রাধা মাধবের মূর্তিটি ভালো করে আপনাদের সামনে দেখাতে পারি কি না। আজকালকার ম্যাক্সিমাম মন্দিরেই তো ক্যামেরা তোলা যাবে না, ছবি তোলা যাবে না, এখানে কোনো বাধা নিষেধ নেই। দেখি একটু ভিতরে যাওয়া যায় কি না, যদি যায় আপনাদের সামনে অবশ্যই দেখাবো। এই দেখুন কি সুন্দর পরিষ্কার করে দেখালাম রাধা মাধবের ছবি, রাধা মাধবের মূর্তি। জয় রাধা মাধব, হে গোবিন্দ, হে মধুসূদন, সকলের মঙ্গল করো। নতুন বছর যেন সকলের জন্য মঙ্গলময় হয়ে ওঠে। যাই হোক, সেখান থেকে বেরিয়ে এই যে পিছনে মন্দিরটি দেখছে মা দুর্গার, এখানে ক্যামেরা অ্যালাউ নয়, তারপরে তুলতে পারলাম না। অপোজিটে একটি মন্দির আছে। যাই হোক, আমাদের চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার এই গাছটি দেখেই আমার একটি গানের কথা মনে পড়ছে। মনে পড়ে কোন গান? লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এক এক তোকে মানাইছি নাই রে, একবারে মানাইছি নাই রে। আমি গান জানি না, হঠাৎ মনে হলো তাই করলাম। এই দেখুন, এবার যেখানে আসছি সেটা হচ্ছে মা ছিন্নমস্তার মন্দির। এটা কোনো মতেই ক্যামেরা বন্দি করা উচিত নয়,
তবু দূর থেকে আপনাদের দেখার জন্য একটু দেখালাম। কখনোই উচিত নয় ক্যামেরা বন্দি করা বা ছবি তুলে রাখা। জয় মা ছিন্নমস্তা। সেখান থেকে এসে এইবারই কামান দেখেছেন, বিখ্যাত কামান। শোনা যায় মদন মোহন এই কামান নিয়ে লড়াই করেছিল আর্যদের কাছে। মল রাজাদের হয়ে মদন নিজেই, ভগবান শ্রীকৃষ্ণ মদন রূপে নিজেই যুদ্ধ করে সেই সৈনিকদের তাড়িয়েছিল। অসাধারণ অসাধারণ, কত বড় কামান ভাবা যায়। সবাই জানে, মানে সবাই বাংলার মানুষ সবাই জানে, সবাই এসেছে এখানে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম সেই আমাদের বিষ্ণুপুর মেলায়। মনে পড়ে এই বিষ্ণুপুর মেলাতে কিছুদিন আগে আমাদের সুপারস্টার জিৎ এসেছিল। তার কাহিনী তো সবাই জানে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছিল সেই গণ্ডগোল, জিৎকে পরিষ্কারভাবে দেখতে না পায়। ভাবুন, এত বড় মাঠে লোকের লোকারণ্য, জন অরণ্যে পরিণত হয়েছিল জিৎকে দেখার জন্য। যাই হোক, দিনের বেলাতে খুব একটা মেলার সরঞ্জাম নিয়ে বসে না, তাও টুকটাক কিছু তুললাম। আর উপরে যাত্রা হচ্ছিল, যার জন্য সাউন্ডটাকে মোট করতে হচ্ছে। এই কত মানে ওখানকার কুটির শিল্প, বিষ্ণুপুরের কুটির শিল্প আপনাদের সামনে এই মেলার একটা সম্পদ। এমন কিছু কিছু সিল্কের এবং বিষ্ণুপুরি শাড়ি আছে যেগুলি দোকানে কিনলে প্রচুর দাম, কিন্তু এখানে অনেক কম দাম। যাই হোক, সেখান থেকে বেরিয়ে পেটে এবার টান পড়েছে। আমার ছোটো শালা উত্তেজিত, বলে আর থাকতে পারছি না, চলো, খানা পিনা সাথ হ্যায় তো জিনা আরাম হ্যায়, চলো চলো। আর সবাই ছোটো শালার কথায় চলো। কোথায় খাওয়া যায় না, জয়পুরে ঢুকতেই বিখ্যাত রিসর্ট বনলতা রিসর্ট। তবে এটা কোনো প্রমোশন নয়, কারণ বনলতা রিসর্ট এই বিষ্ণুপুর আসার পথে যারাই এসছে তারাই একবার না একবার বনলতা রিসর্টে এসছে। আমি রিসর্টটা ভিতরে আপনাদের দেখাবো। তার আগে কোন ক্যান্টিনে খাবো সেটা আমার ছোটো শালার নেতৃত্বে আমরা খুঁজে বেড়াচ্ছি। দেখা যাক কোথায় বসে খাওয়া যায়। অনেকগুলি 2-3টে ক্যান্টিন আছে, যেটা বেস্ট হবে সেটা আমার ছোটো শালা আমাদের ঢোকাবে। এই দেখুন, চারিদিকটা ক্যামেরাবন্দি করলাম। কত বড় বড় গাছ, দারুণ লাগে, দারুণ। আর গাড়ি দেখেছেন, ভাবেন না এদের সব গেস্ট সব বনলতা রিসর্টে এসছে। দারুণ খাওয়া দাওয়া। এই গোপাল ভাঁড় এখানে কী করছে? ও, ভোজন রসিক। হ্যাঁ, ভোজনের স্বাদ মেটাতে আসতেই হবে বনলতা রিসর্টে। এই যে পেয়ে গেছি আমাদের বসার জায়গা। আহা, সবাই আমরা কাচের ঘরে আটকে, বাইরের আওয়াজ, বাইরের কান্না যাতে আমরা শুনতে না পাই, আমাদের খাবার খেতে যেন কোনো অসুবিধা না হয়। তবে বাঙালি হচ্ছে ভোজন রসিক, ভোজনের সময় বিরক্ত করলে চলবে। তাই ধীরে ধীরে আমরা বসলাম। এইবার আমার ছোটো শালার, তাড়াতাড়ি বলো কে কী খাবে। আমার ছোটো শালা বললো, আমি আর জামাইবাবু তো মটন কষা আর ভাত খাবো। আমি বললাম ওকে। এবার আমার ছেলে এবং আমার ছোটো শালার ছেলে বললো মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে। যাই হোক, একটা জিনিস দেখবেন, আমরা এতক্ষণ গাড়ি করে ঘুরে আসলাম কিন্তু আমাদের চোখে মুখে ক্লান্তি নেই। কেন ক্লান্তি নেই? তো মনে যা আনন্দ রয়েছে প্রচুর। এই হচ্ছে বনলতা রিসর্টের ভিতরটি। এখানে এমু পাখি আছে, হরিণ আছে, তারপর বড় বড় মোরগ, মানে অনেক কিছু, অনেক নানা রকম সবজি আর ফুলে ফুলে ঢলে ঢলে। আহা, এই দেখুন চারিদিকটা দেখুন, ছোট ছোট ঘর আছে কুঠির টাইপের। এবার সেখানে থাকার জায়গা আছে, এসি কিন্তু সব। দারুণ দারুণ একটা দিনের জন্য আপনারা ঘুরে আসতে পারেন বনলতা রিসর্টে, খুব ভালো লাগবে।
এই যে খাবার চলে এসছে, খাবার রেডি সবার জন্য। আহা, সবাই আনন্দ করে খানা পিনা সাথ হ্যায় মরনা কিনা সাথ হ্যায় ইয়ারি জিন্দগি। আহা, এই খানা পিনার কথা ব্যাপারটা আসলেই সেই আমার সুমিত ভঞ্জের সেই পিকনিকের গানটার কথা মনে পড়ে। আমি শেষি ভজহরি মান্না, ইসলাম ভুল গিয়ে জাপান কাপড় গিয়ে শিখেছি সহজেই রান্না, এবার তো আমাদের যাওয়ার পালা। আমি যেন আজ শুধুই পথিক, আমি পথিক, পথ আমারই সাথী, দিন সে কাটায় গণি গণি, বিশ্বলোকের চরণধ্বনি, তারার আলোর গায়ে সে সারা রাতি, কত যুগের রথের রেখা বক্ষে তাহার আঁকে লেখা, কত কালের ক্লান্ত আশা ঘুমায় তাহার ধুলায় আঁচল পাতি। নমস্কার, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।